মুসলমান ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল রানা। আমি কর্মরত আছি ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী শাখাতে জেনারেল ফিজিশিয়ান হিসাবে। সোহেলের স্বাস্থ্যকথা আজকে ষষ্ঠ পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালের বিভিন্ন রোগব্যাধি। শীতের এই সময়টাতে ঠান্ডাজনিত সমস্যাগুলো বৃদ্ধি পায়, যেমন কাশি বা অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর হওয়া, কোল্ড অ্যালার্জি অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়ার জন্যে সর্দি, কাশি এবং জ্বর হওয়া। এছাড়াও আরও একটি সমস্যা এই সময় দেখা যায়, তা হলো বাতাসে ধুলাবালি বেশি থাকার কারণে ধুলাবালিজনিত অ্যালার্জি বা শ্বাসকষ্টের সমস্যাগুলো বেড়ে যেতে পারে। শিশু এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আরও তীব্র আকারে দেখা দিতে পারে এবং সঠিক সময়ে তাদের এই রোগ চিকিৎসা করা না গেলে সেগুলো নিউমোনিয়াতেও রূপান্তরিত হতে পারে। ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে গলায় ব্যথা হতে পারে। হঠাৎ করে ঠান্ডার কারণে বিশেষত বাচ্চাদের, অনেক সময় বয়স্কদেরও পাতলা পায়খানা হতে পারে। বিশেষ করে যখন তীব্র ঠান্ডা পড়ে তখন বয়স্কদেরও পাতলা পায়খানা হতে পারে। শিশু বা বয়স্ক থেকে শুরু করে সকল বয়সের সবাইকেই শীতের সময় সাবধান থাকতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, নিজেকে শীত থেকে রক্ষা করতে হবে। গরম কাপড় পরিধান করতে হবে। হাত এবং কান ঢেকে রাখতে হবে। গলায় মাফলার ব্যবহার করতে হবে। গোসল, হাত মুখ ধোয়া থেকে শুরু করে সকল কাজে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। পানির সাথে গরম পানি মিশিয়ে কুসুম করে সেই পানি পান করতে হবে। এ সময় ঠান্ডা খাবার যেমন আইসক্রিম এবং ফ্রিজের ঠান্ডা খাবার একদম পরিহার করতে হবে। বাইরের ধোঁয়া এবং ধুলাবালি থেকে বাঁচতে মাস্ক পরিধান করতে হবে। শীতের সময়ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এছাড়াও শীতের সময় বেশি পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। টক জাতীয় খাবারে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে, যেমন জলপাই, কাগজি লেবু, বাতাবি লেবু, মাল্টা, কমলা ইত্যাদি। শিশুরা অনেক সময় শরীরে গরম কাপড় রাখতে চায় না, তাই তাদের দিকে বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে। শীতের সময়ও ব্যায়াম করতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে। অ্যাজমা রোগীদের শীতকালে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। অ্যাজমা একটি বছরব্যাপী রোগ, তবে শীতকালে এই রোগের তীব্রতা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তাই আমরা এখন পর্যন্ত যে নিয়মকানুনগুলো বললাম সেগুলো অ্যাজমা রোগীকে আরও বেশি মেনে চলতে হবে। সোহেলের স্বাস্থ্যকথা ষষ্ঠ পর্ব আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।